হ্যাঁ, আজকে আমার একটা নোটে আছে আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, ওনার ওনার কিছু রিয়েল স্টোরিজ বা ইনসিডেন্টস নিয়ে আর কি। তো ভয়ঙ্কর রকম একজন সৎ মানুষ ছিলেন। এবং সুইফটটা একটু মিউট করে দাও তো, আমার তো একটা নয়েজ আসছে। তো ওনার কতটা মানুষ সৎ হতে পারে তার একটা দৃষ্টান্ত ছিলেন লাল বাহাদুর শাস্ত্রীজি। তো সেখানে আমি কয়েকটা ইউটিউবে ওনার লাইফের উপর ভিডিও দেখছিলাম। এতে যখন প্রাইম মিনিস্টার হয়েছেন তখন ওনার ছেলে বোধহয় একবার একবার দেরি হচ্ছিল কলেজ যাওয়ার জন্য। আমার কথা শোনা যাচ্ছে তো? এবার কলেজেই বোধহয় যাওয়ার সময় কিছুটা দেরি হয়ে যাচ্ছে, তো উনি প্রেসিডেন্ট ছিলেন, তো ওনার যে গাড়িটা থাকে ও বাসে করেই যেত। তো সেদিনকে দেরি হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি কিছু একটা তাড়া ছিল, ওই জন্য মাকে বলেছে যে, মা বলেছেন ঠিক আছে, মানে লালবাহাদুর শাস্ত্রীজির স্ত্রী যে বলে ঠিক আছে তাহলে বাবার গাড়িতে নিয়ে যাও। তো উনি বলে দিয়েছেন ড্রাইভারকে যে ওকে একটু ছেলেকে ছেড়ে দিয়ে এসো। এটা কিন্তু লালবাহাদুর শাস্ত্রীজি জানতেন না। পরে উনি জানতে পেরেছেন যে আমার ছেলে গেছে কলেজে বা কিছু আমার গাড়ির থেকে, মানে প্রধানমন্ত্রীর গাড়িটাই করে। অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রীকে গাড়িটা যেটা দেওয়া হয় সেটা অফিসিয়াল পারপাসে ইউজ হওয়ার জন্য, পার্সোনাল কোনো কারণে যেন ইউজ না হয়। তো সেই রুল অনেক পলিটিশিয়ানই ব্রেক করে, পার্সোনাল কাজে ওই গাড়িগুলি ইউজ করে, কিন্তু উনি তো পুরো অন্যরকম ছিলেন। উনি যখন জানতে পেরেছিলেন তারপরে এসে তো ঘরে তো ছেলেকে, ওনার স্ত্রীকে খুব বকাবকি করেছিলেন, এরকম কখনো করবে না। ওই গাড়িটা দেওয়া হয়েছে আমার প্রধানমন্ত্রিত্ব রিলেটেড যে কাজে ওটা ইউজ করার জন্য, পার্সোনাল কোনো কাজের জন্য নয়। এবং তারপরে উনি ড্রাইভারের কাছে গিয়ে কত কিলোমিটার গিয়ে গেছে তার জন্য কতটা তেল পুড়েছে সেই হিসেব করে সেই তেলের টাকা যেন ওনার বেতন থেকে কেটে নেওয়া হয় সেই ব্যবস্থা করে অ্যাকাউন্ট সেকশানে জানিয়েছিলেন। এবং সত্যি ওনার থেকে ওই টাকাটা কাটিয়ে নিয়েছিলেন আর কি, যে সরকারি খাতে ওটা জমা দিয়ে দিয়েছিলেন আর কি, ওনার বেতন থেকে কাটিয়ে নিয়ে ওটা উনি করেছিলেন। আরেকটা ঘটনা মনে পড়ছে যে ওনার ছেলে বোধহয় কিছু একটা কলেজের ফর্ম তোলার জন্য লাইনে দাঁড়িয়েছিল, বা কি কোনো একটা লাইনে দাঁড়িয়েছিল খুব রোদের মধ্যে, দিল্লিতেই। তো মাথা ঘুরে যায় আর কি, তো মাথা ঘুরে পড়ে যায়, তারপরে সবাই ওকে ধরাধরি করে তারপর হাসপাতালে নিয়ে যাবে কিছু। তো সেখানে তারপরে যখন ও বোধহয় একটু পরে হয়তো জ্ঞান ট্যান ফিরেছে, তো কিছু নর্মাল কিছু হয়তো কিছুক্ষণ হয়তো ভর্তি ছিল আর কি। তো ওখানে যখন ও নাম লিখে দেয় আর কি, যে নিজের নাম এবং বাবার নাম, তো সবাই যখন জানতে পারে যে ইনি প্রধানমন্ত্রীর ছেলে, তখন ওকে কিছু স্পেশাল ট্রিটমেন্ট করা হয় আর কি, একদম যেগুলো নর্মালি হয়তো সবাই পায় না, কিন্তু প্রধানমন্ত্রীর ছেলে জন্য সবাই তো একটু তটস্থ হয়ে পড়েছিল। তো ওকে খুব ভালো জায়গায় ভালো রুম রাখা, যত বেস্ট পসিবল সার্ভিস দেওয়া, এরকম করেছিল। পরে লাল বাহাদুর শাস্ত্রী ওখানে হসপিটালে যখন যান, তখন উনি গিয়ে দেখছেন যে ওনার ছেলেকে স্পেশাল ট্রিটমেন্ট করা হচ্ছে আর কি। তো উনি সেটা দেখে তো বললেন, না আমার ছেলেকে কেন স্পেশাল ট্রিটমেন্ট করা হয়, মানে সবাইকার জন্য যা ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে আমার ছেলেও সেটাই পাওয়ার যোগ্য, কোনো এক্সট্রা ফেসিলিটি যেন ওকে না দেওয়া হয়। তো সেইটার জন্য ওকে এক্সট্রা যা যা দেওয়া হয়েছিল সেটার জন্য যা এক্সট্রা খরচা হয়েছিল এই সরকারি হসপিটালটার, যেমন ধরি মানে স্যাম্পেল এখনকার যুগে যদি ধরলাম একটা মিনারেল ওয়াটারের একটা বড় 2 লিটারের বোতল আনা হয়েছে ওর জন্য, আমি যদি একটা এরকম সিম্পল হিসেবে ধরি, তখনকার দিনে কী ছিল তো জানি না। তো সেটার টাকাটাও যেন লালবাহাদুর শাস্ত্রীর কাছ থেকে কেটে নেওয়া হয় আর কি। মানে সাধারণ রোগীদের জন্য যা যা পরিষেবা দেওয়া হয় সেটাই যেন ওনার ছেলেকেও দেওয়া হয়। তার বাইরে যা যা দেওয়া হয়েছে সেটার জন্য যা যা এক্সট্রা খরচা করেছে হসপিটাল কর্তৃপক্ষ তাদের নিজেদের মেনটেন্যান্স ফান্ড থেকে বা হোয়াটএভার, সেইটা উনি সবই পে করে দিয়েছিলেন। এই দুটো ঘটনা তো আমার একদম মনে পড়ছে। তো এইগুলো থেকে আরও হয়তো আমরা যারা জানি আমরা শেয়ার করতে পারি। এইটা এই কারণেই এই প্ল্যাটফর্মে বলা যে মানুষ কতটা একদম রিয়েল লাইফ এক্সাম্পল, এবং এখান থেকে আমরা যদি শিখে নিতে পারি আর কি।
যে নিজেদের সততা, নিজেদের অনেস্টি, নিজেদের ইন্টিগ্রিটি, নিজেদের লয়্যালটি, এর সাথে আমরা কখনোই যেন আমরা কখনো কম্প্রোমাইজ না করি, এইটা। বাকি এখানে কেউ সিমিলার ওনার আরও ইনসিডেন্ট জানা থাকলে এখানে বলতে পারি। আমি আপাতত এই দুটো বললাম। এবং কিছুটা ওনার ওনার ডেথের ওপর ডকুমেন্টারি হয়েছে, মুভিও হয়েছে। তো সেখানেও যেটা কিছুটা মানে ওয়ান লাইনার বললে এইটা আমি নিজে যেটা বুঝতে পেরেছি, ওটা গ্লোবাল পলিটিক্স অনেক কিছু আছে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে মানে অনেক কিছু করাপশান ঢোকানোর জন্য মানে ইন্ডিয়াতে উনি প্রাইম মিনিস্টার থাকলে ওগুলো করা যেত না। সেই জন্য ওনাকে যাতে সরিয়ে দেওয়া যায় সেটার জন্য অনেকগুলো শক্তি কাজ করছিল আর কি, ইন্টারনাল আভ্যন্তরীণ শক্তি প্লাস বাইরেরও বিদেশি শক্তিও আর কি। তো সবাই মিলে ওখানে ওনার আলটিমেটলি ওনাকে কিছু একটা খাবারের সাথে বিষ মিশিয়ে বা কিছু করে মারা হয়েছিল। কিন্তু মোটিভটা এটাই ছিল যে উনি এতটাই সৎ ছিলেন যে ওনার লিডারশিপে ইন্ডিয়াতে করাপশানের এন্ট্রি প্রায় অসম্ভব ছিল। ওটার জন্যই ওনাকে হয়তো ওনাকে ওরা ছড়িয়ে দিয়েছিল আর কি। তো আরও অনেক সুন্দর সুন্দর স্টোরি আছে, আমরা ওনার ওপর ডকুমেন্টারি পড়তে পারি, দেখতে পারি বা লেখাও পড়তে পারি আর কি। তো আমাদের প্রত্যেকের কাছে উনি ইন্সপিরেশান। সুনন্দা, এসা বা দয়ালদা, সিদ্ধার্থ, তোদের কাছে কিছু যদি ওনার জানা থাকে শেয়ার করতে পারিস। ওকে, আমরা তাহলে পরের পয়েন্টে যাই। ওটা নিয়েও আগে আমরা তো কোনো রবিবার ডিসকাস করেছিলাম, তো সেটা হয়তো রেকর্ডেড ছিল না। ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরে, রবীন্দ্র দর্শনের উপরে ওনার একটা ছোটো লেখা আছে, সেটাকে যদি আমরা, ওটা আমাদের জাগরণ স্টোরিজেও আছে, মানে জাগরণের মেসেজের মধ্যেও আছে। তো সেখানে একটা মেসেজ এটা ছিল যে আই স্লেপ্ট, মানে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, আই স্লেপ্ট অ্যান্ড ড্রিমড দ্যাট লাইফ ওয়াজ জয়। আমি ঘুমিয়েছিলাম আর স্বপ্ন দেখেছিলাম যে লাইফ হচ্ছে আনন্দ, জীবন হচ্ছে আনন্দে পরিপূর্ণ, আনন্দ দেশে। I woke up and saw or found life was service. আমি ঘুম থেকে উঠে, কিন্তু আমি তো লাইফ যে জয় সেটা দেখতে পাইনি, কিন্তু আমি দেখলাম লাইফ ইজ অ্যাবাউট গিভিং সার্ভিস, জাস্ট সার্ভিস দিয়ে যাও খালি সবাই। আই অ্যাক্টেড অ্যান্ড বিহোল্ড, আমি জাস্ট ওটা কন্টিনিউ করলাম আর কি, যে আমি সার্ভিস দিতে থাকলাম। দেন আই ফাউন্ড সার্ভিস ওয়াজ জয়, আমি যে সার্ভিস তার মধ্যে দিয়েই জয় পাচ্ছি। তার মানে আলটিমেটলি আমি যে লাইফ নিয়ে যে স্বপ্নটা দেখেছিলাম যে লাইফ ওয়াজ জয়, আলটিমেটলি উঠে দেখলাম লাইফ ওয়াজ সার্ভিস, অ্যান্ড দেন সার্ভিস ওয়াজ জয়, আলটিমেটলি লাইফ ওয়াজ জয়। এটা আমরা যেটা আমাদের প্ল্যাটফর্মে বারবার বলি যে এই সেন্স অফ সার্ভিস, যদি সেন্স অফ কন্ট্রিবিউশন যখন আমাদের মধ্যে আসবে, তখন জয়ের কোনো অভাব হবে না। মানে পুরো জীবনটা মানে প্রতি মুহূর্তই আনন্দময় বা উৎসবমুখর হয়ে উঠবে, সেইটাই আর কি। তো ওটা ওনার লেখাতেও আমরা পাই। রবীন্দ্র দর্শনকে নিয়ে আমরা চর্চা করলে আরও এরকম অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবো, সেখান থেকে আমরা নিজেদেরকে আরও সমৃদ্ধ করতে পারবো। এবং ওইখানে আমরা যেটা বলি যে ফিলিং দ্য ওয়াননেস, একত্ব চেতনা, আমরা সবাই এক, পুরোটাই আমরা, তোমরা বলে কিছু নেই। ওটাও রবীন্দ্রনাথের কথায় উনি বলেছিলেন অসীম আমি, পুরোটাই আমি। মানে আমরা যেটা বলি যে আমরা চারিদিকে যাদের দেখতে পাই, এটা হয়তো বলে এসেছি যে মানে যাদেরকে দেখছি সবাই কিন্তু ওই আমরার পার্ট, সবাই কিন্তু আমাদেরই নিজেদেরই মতো কেউ না কেউ। আর উনি আরেকটু হয়তো দাঁড়িয়ে বলেছেন যে অসীম, পুরোটাই যা যা এক্সিস্টেন্স সবই আমি, মানে আমারই আরেকটা করে রূপ। মানে ইভেন উনি জাস্ট আমারই অন্য রূপ, মানে ওইটাকে উনি অসীম আমি বলছেন। এরকম না যে আমরারই পার, সেটাকেও আরও ছোটো করে বলছে সবই আমি। মানে আমি সিট পেলাম না, অন্য আরেকজন সিট পেয়ে গেল, যিনি পেলেন উনি আমারই আরেকটা রূপ, এইরকম। মানে এটাতে বোধহয় আমাদের আরও এইগুলোকে, ওই একত্ব চেতনা যেটাকে বলি, সেটাকে বুঝতে বোধহয় আরও সুবিধা হবে আর কি। ওনার টার্মটা খুব ইন্টারেস্টিং, অসীম আমি, কারণ যে আমির কোনো সীমা পরিসীমা নেই।
ইনফাইনিট, যা কিছু চারিদিকে দেখছি সবই আমি। এইটা আমাদেরকে আরও হয়তো ঋদ্ধ করবে, আরও সমৃদ্ধ করবে আমাদের এই একত্র চেতনার ভাবনায়, যাতে আমরা ভাবিত হই বা যেটাকে আমরা রিয়েলাইজ করতে পারি। আরেকটা আরেকটা নোটে আছে, একটা গান আছে না বাংলায়, যে হঠাৎ ভীষণ ভালো লাগছে। ওই গানটা আমরা অনেকেই হয়তো শুনেছি, যারা ছোটো সিদ্ধার্থ যেমন হয়তো নাও শুনতে পারে। ওইটা, ওই যে গানের লাইনটা যে হঠাৎ ভীষণ ভালো লাগছে, এই যে মনটা যেদিনকে আমাদের খুব ভালো হয় আর কি, মানে সেটার কারণটা ডেফিনেটলি আমরা একটু অ্যানালাইজ করলে দেখতে পাবো যে হয়তো কিছু একটা আমরা ভালো কাজ করেছি, অন্যের ভালোর জন্য কাজ করেছি, যে কাউকে আমরা সিট ছেড়েছি হোক, বা কারুর ব্যাগ বয়ে দিয়েছি হোক, কাউকে কেউ খেতে চাইছিলেন তাকে খাইয়েছি হোক, বা এরকম এরকম যে কাজগুলো হয়, বা কারুর কোনো অসুবিধা একটু কমাতে পেরেছি, বা কারুর একটু কাজে আসতে পেরেছি, এইগুলো যখনই আমরা করেছি তখনই আমরা ডেফিনেটলি আমাদের মন ভালো হয়েছে, মন পজিটিভিটিতে পরিপূর্ণ হয়েছে, এবার অদ্ভুত ভালো লাগা মনের মধ্যে সঞ্চারিত হয়েছে। তো সেই রকমই ওই গানের ভাষাতেও যদি আমরা বলি হঠাৎ ভীষণ ভালো লাগছে, ওই হঠাৎ ভীষণ ভালো লাগার ফ্রিকোয়েন্সিটা আমরা কিন্তু বাড়াতে পারি, আমরা যদি জানি কীভাবে বাঁচা উচিত আর কি। আমরা যেভাবে বলি আর কি, ওই যে প্রোঅ্যাক্টিভলি সবসময় যাতে অ্যালার্ট থাকি, যে আমরা কি কারোর কোনো অসুবিধা কমাতেই, আমরা কি কারোর কোনো কাজে আসতে পারি, এরকম আর কি, বা আমরা কি পরিবেশের ভালোর জন্য কিছু করতে পারি, সবাইকার ভালোর জন্য কিছু করতে পারি, এইরকম চিন্তাভাবনাগুলো কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি ভালো কাজ করার সুযোগ এনে দেবে। প্লাস ওই যে হঠাৎ ভীষণ ভালো লাগছে, ওই হঠাৎ ব্যাপারটা, হঠাৎ হয়ে যাওয়ার ফ্রিকোয়েন্সিটা অনেক বাড়িয়ে দেবে, মানে সবসময়, মানে অনেকটা সময়, মানে যেন সবসময়ই আমাদের ভালো লাগার মধ্যে দিয়েই কাটবে আর কি। এই গানটা শুনেছিস সিদ্ধার্থ? বাসটা যথেষ্ট ভিড়, আমি 3:40 বা 45 টাকা স্টেট বাস ধরেছি। বাসটা প্রচন্ড ভিড়। নিমতৌড়ির পর থেকে দেখলাম অনেকেই প্রায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, একদমই ধুলাগড় পর্যন্ত। ধুলাগড় থেকে গাড়ি পুরো 1.5 ঘন্টা জ্যাম। 7:30টার জায়গায় 9টার সময় ডানলপ ঢুকছে। তো আমি অনেককেই প্রায় 3-4জনকে মানে 15 মিনিট করে বসতে দিয়েছি। উনি একবার বসুন, উনি একবার বসুন, উনি একবার বসুন। সবাই জ্যামের জন্য কষ্ট পাচ্ছে এবং অনেকক্ষণ দাঁড়িয়েও আছে। সে ভীষণ সাফোকেটিং ব্যাপার। এদিকে বৃষ্টি হচ্ছে, জানলা টানা সব বন্ধ। এইটাই বলার আর কি, যে ভালোও লাগছিল অবশ্যই। সবাই যে বসে একটু যে বসতে পারছে কোমরটা পেয়ে, তাদের জন্য কি খুশি, যে অন্তত 15টা মিনিট যে তারা কোমরটা একটু আরাম করতে পারলো। আমারও ভালো লাগছিল, আমারও খারাপ লাগেনি, আমারও ভীষণ ভালো লাগছিল। আমি যে আবার আরেকজন যে উঠে গেলেন, একটু বয়স্ক মানুষ, আবার আমি আরেকজন ভদ্রমহিলাকে বসতে বললাম। তো তার মাঝখান থেকে একজন বলছে, এবার আপনি এবার বসুন। আমি বলছি, না আমি তো নিমতৌড়ি পর্যন্ত বসেই এসেছি। আমি অবশ্য চণ্ডীপুর থেকে সিট পেয়েছিলাম, নিমতৌড়ি পর্যন্ত বসেই এসেছি, এখন বসে 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 সবাই চলে যাব। সেটাই আমারও খুব ভালো লেগেছে, ওনাদেরও খুব ভালো লেগেছে, এটাই বলা। আর তারপরে তোর পৌঁছেও, মানে সেদিনটা পৌঁছেও হয়তো বাকিগুলো সব ঠিকঠাক কেটেছে। সেদিনকে পৌঁছে আমি পুরো এ ক্লাস লেভেলের ট্রিটমেন্ট পেয়েছি, বুঝতে পেরেছো? মানে আমি যে সেটাই বল, এটাই শোনার আর কি। এ ক্লাস লেভেলের ট্রিটমেন্ট মানে তুমি ভাবতে পারবে না। আমি মানে পৌঁছেছি স্টেশনে, রবীন্দ্র খুব মানে একটা তার মানে আমি আসার সুবিধার্থে একটা সে দাঁড়িয়েছিল সেখানটায়, এবং রুমে পৌঁছে আমার খাওয়ার, আমার জল গরম, মানে ইচ অ্যান্ড এভরিথিং এত সুন্দর হাতের কাছে রেডি। মানে আমি যে একটু জার্নিতে কষ্ট করে এসেছিলাম, বাড়িতে ঢুকে আমার মনটা 200% উৎফুল্লতে ভরে গেছে। এ ক্লাস লেভেলের ট্রিটমেন্ট পেয়েছি। এইগুলোই আমরা আলোচনা করার এই প্ল্যাটফর্ম। এখানে এইগুলো থেকে আমরা নিজেদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে থেকে আরও শিখে যাবো আর কি, কী করে বাঁচতে হয় এবং কী করে এই হিউম্যান লাইফকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করা যায় আর কি। মানে হিউম্যান পোটেনশিয়াল তো ইমেন্স, সেটাকে আমরা অনেকটা সময় নষ্ট করি আর কি, নেগেটিভ চিন্তা করে কিন্তু জাস্ট আমরা যদি জানি যে কীভাবে বাঁচতে হয়, মানে আনন্দের কোনো অভাব হবে না, প্রতিটা মুহূর্তেই আনন্দময় হবে। আমি সেদিনকে একটা জায়গায় যাচ্ছিলাম, তো ওই জায়গায় আমি জানি বাসে প্রচণ্ড ভিড় হয় আর কি, কিন্তু আমি বাসেই যাব তো ঠিক করেছিলাম, ঠিক আছে একদিন গিয়ে দেখি কেমন হয়। তো বাসে ওঠার আগে আমি
একজন দেখছিলাম বয়স্ক লোক, বোধহয় উনি রিক্সার জন্য রিক্সাগুলো দাঁড়াচ্ছিল না আর কি। অ্যাকচুয়ালি উনি এমন জায়গায় দাঁড় করাচ্ছিলেন, ওই জায়গাটা রিক্সা দাঁড়ানোর চাপ আছে। তো বাগুইআটির মোড়ে, কলকাতায়, মোড়ের কাছে। তো আমি দেখতে পেয়ে আমি একটু তাড়াহুড়ো এগিয়ে গেছিলাম, তারপর আবার ফিরে এলাম। বললাম, আপনি কি রিক্সা খুঁজছেন? হ্যাঁ, বলে হ্যাঁ, একটা রিক্সা কেউ দাঁড়াচ্ছে না। আমি আবার দুজন রিক্সাকে দাঁড় করালাম আর কি, মানে একজনকে দাঁড় করাতে গেছিলাম, দেখি পরপর দুটো আসছে। তারপরে আলটিমেটলি তারপর ওই রিক্সার ভাই ও এলো, তারপরে উনি উঠলেন আর কি। তো একটু হয়তো মানে উনি যে মহিলা ডাকছিলেন উনি নিজে একটু অসুবিধার মধ্যে আছেন, মানে একটা লাঠি মতো নিয়ে হাঁটছেন, উনি হাঁটতে খুব অসুবিধা। তো ওনাকে রিক্সাটা ডেকে দিলাম। তারপরে অটোতেও বোধহয় কিছু একটা ছিল, কারুর বোধহয় ব্যাগ নিয়ে সামনে বসছিলেন। তো আমি ব্যাগটা বলে, আপনি ব্যাগটা দিয়ে দিন আমাকে, আমি ভারী ব্যাগটা নিলাম, তো সামনে যাতে কমফোর্টেবলি বসতে পারেন। এইসব হলো। তারপরে আমি এবার বাসটাতে উঠবো আর কি, যে বাসটায় এবার বাস তো এসে দেখছি এই বাসটা, মানে গেছি, অটো থেকে নেমেছি, সিগন্যালে পেরিয়ে প্রথম যে বাসটা আছে ওটাই দেখছি ওই রুটে যাবে। আমি ইকো স্পেসের কাছে একটা জায়গায় যেতাম আর কি। দেখলাম অ্যাপারেন্টলি বাসটা ভিড় আছে আর কি। ঠিক আছে, দাঁড়িয়ে যেতে হবে তাহলে, ঠিক আছে চলে যাবো, আর কী করবো। দাঁড়িয়ে যেতে একটু মানে ভয়ও লাগে। আমার একবার পিকপকেট, আমার মোবাইল চুরি হয়েছিল, পার্স চুরি হয়েছিল, সেইটা নিয়ে আমার বেশি কনসার্ন। দাঁড়ানোটা খুব একটা কনসার্ন নয়। তো যাই হোক, হ্যাঁ, তারপর আমি উঠে গিয়ে দেখি ভিড়টা সামনের দিকে, মানে ওনার বোধহয় কাছাকাছি নামবেন। পেছনের দিকে দুটো মতো সিট খালি আছে। তা আমি সুন্দর গিয়ে বসে পড়লাম, সিটও পেয়ে গেলাম। বাসটা খুব সুন্দর গেল, খুব ভালোভাবে পৌঁছলাম। আমার একটা অ্যাপারেন্টলি যেটা মনে ছিল একটু হয়তো হেক্টিক হবে জার্নিটা, কিন্তু একদমই নয়। খুব ব্যাপারটা এত স্মুথলি হলো। এবং আমি যদি ক্যাব নিতাম, ক্যাব তো নিতে চাই না, যেহেতু আমি পাবলিক ট্রান্সপোর্টেশন অ্যাভেল করতে চাই, সেটাও হলো অনেক কম খরচে। আমি ঠিকভাবে ঠিক সময়, একটু দেরিও হয়ে গেছিলো, অথচ আমি বাসটা এত ভালো গেল, আমি খুব ঠিকঠাক মানে একদম টাইমে পৌঁছেও গেছিলাম আর কি আমার ডেস্টিনেশানে। তো এইগুলো হতেই থাকে আর কি, অ্যাপারেন্টলি স্মল থিংস, কিন্তু দি স্মল থিংস অ্যাকচুয়ালি উইল মেক আওয়ার লাইফ মোর বিউটিফুল, যেটা আমরা বারবার বলে থাকি। আর অলওয়েজ ওই কন্ট্রিবিউশনের সেন্সটা যদি আমাদের থাকে আর কি, যেমন আগে আমরা আলোচনা করেছি, তাও একবার বলি, সেই সেশনটা হয়তো রেকর্ডেড ছিল না। ওইখানে ওই আমাদেরই মেম্বারদের একজন ওই ডাক্তার দেখাতে বসেছিল। তো ওই ডাক্তারের কাছে নাম আগে থেকে লেখাতে হয়, তো নাম লেখানো ছিল, তো বসেছিল। এবার গ্রাম থেকে গ্রামের একজন ভদ্রলোক এসছেন। এটা অনেক বছর আগের আর কি। তো রিক্সা করে এসেছেন, তখন বোধহয় টোটো ফোটো ছিল না, তো রিক্সা করে এসেছেন। দিয়ে এসে বলছেন যে কম্পাউন্ডার কাছে, মানে ডাক্তারবাবুকে দেখাবো। বলে, আপনার কি নাম লেখানো আছে? বলছে না, নাম মানে, বলছে আমি নামটা বলে দিচ্ছি, লিখে নিন। বলছে না এরকম না, আগে থেকে কি লেখানো আছে? বলছে না, আগে থেকে কি লেখানো হয় আমি তো জানি না। গ্রামের সাধারণ মানুষ, রিক্সার যে দাদা উনিও এসছেন, মানে উনি একটু ধরেই এনেছেন, কারণ বেশ বয়স্ক মানুষ আর কি। তো বলছে হ্যাঁ, আগে থেকে তো, মানে কম্পাউন্ডার তো একটু বেশ ঝাঁঝ নিয়ে বলছে আর কি। বলছে কেন আগে থেকে নাম লেখাতে, এগুলো জানেন না, এরকম আর কি। দিয়ে তখন আমি দেখছি, আমি না, সরি, ওই যে মেম্বার আর কি, ও বসে দেখছিল আর কি ব্যাপারটা। তো তখন বললো না, আগে থেকে তো লেখাইনি। বললো তাহলে আজকে কি, এখন কি লিখিয়ে কি দেখানো যাবে? তখন কম্পাউন্ডার তো বেশ ঝাঁঝ নিয়ে, না এখন দেখানো হবে না, আজকে সব লেখানো হয়ে গেছে, আর নাম লেখানো হবে না। তো এই যে মেম্বার বসেছিলেন আমাদের আর কি, ও তারপরে ব্যাপারটা দেখে, তখন ওর বাড়ি পাশাপাশি আর কি। তো ও তখন স্টুডেন্ট ছিল, কলেজ স্টুডেন্ট বোধহয় হবে। তো ও বললো যে আচ্ছা, কম্পাউন্ডারের কাছে গিয়ে বললো যে ও বুঝতেই পেরেছিল যে এই ভদ্রলোক অনেক দূর থেকে এসেছেন এই গ্রামে। তো উনি বলছেন আর কি সামনে যে ও আজকে দেখানো হবে না, আমি তো এত দূর থেকে এসেছি, আমার তো মানে কাঁথিতে, মানে এখানেই তো বাড়ি নয় এই জায়গাটা, এটা হচ্ছে কাঁথি শহরের ঘটনা। আমার তো কাঁথি শহরে বাড়ি, আমি তো দূর থেকে এসেছি। তখন হয়তো মোবাইল টোবাইলও বোধহয় ছিল কি না আমার ঠিক মনে পড়ছে না। তখন ওই
আমাদের যে মেম্বার ও তখন গিয়ে কম্পাউন্ডারকে বললো যে আচ্ছা একটা কাজ করুন, আমার যে নামটা লেখা আছে সেই জায়গায় ওনাকে দেখিয়ে দিই। আমার তো মানে ওর চোখের ডাক্তার, তো এমার্জেন্সি অত কিছু না, এমনি রুটিন চেক আপে এসেছিলো, তা আমি তো পরের দিনও দেখাতে পারি, কিন্তু আমার জায়গায় ওনারটা দেখিয়ে দিন আর কি। তো কম্পাউন্ডার তখন বলল আচ্ছা ঠিক আছে আমি দেখছি। তারপর ও ভেতরে ঢুকলো, ঢুকে তারপরে বেরিয়ে এসে দেখলো যে ওনার নামটা লিখে নিল। আর এই এই যে আমাদের যে মেম্বারের কথা বলছি, ওর নামটাও কিন্তু না কেটে বললো যে ঠিক আছে আমি স্যারের সাথে কথা বলেছি, আপনাকেও যেতে হবে না, দুজনকেই স্যার দেখে দেবেন। মানে ব্যাপারটা যেটা হলো যে ওই বয়স্ক লোকেরও কাজটা হলো, আর এই যে বলেছিল আমার জায়গায় ওনাকে দেখান, আমি না হয় পরের দিন দেখাবো, সেটাও করতে হলো না। সেই দিনকেই দুজনকেই দেখেছিলেন আর কি ডাক্তারবাবু। তো এইটা একটা মানে আমরা যদি সবসময় আর কি প্রোঅ্যাক্টিভ থাকি যে আমরা কি কারোর কোনো অসুবিধায় কাজে আসতে পারি, এই ব্যাপারগুলো আর কি। আরও একটা যেমন আচ্ছা এক সেকেন্ড একটু, হ্যাঁ সিমিলার একটা আরেকদিন আমাদের আরেকজন মেম্বার বলছিল আর কি, ও একটা শপিং মলে একটা কেনাকাটা করছিল। তো এই ক্যারি ব্যাগ জিজ্ঞেস করে না এখন যে আপনার কি ক্যারি ব্যাগ লাগবে, যখন বিলিংয়ের সময় আর কি। তো ক্যারি ব্যাগ হলে একটা কিছু 5 টাকা 6 টাকা এরকম একটা এক্সট্রা কিছু নেয়, একটা ব্যাগ দেয় আর কি। তো সেটা এখন কাপড়ের ব্যাগ হতে পারে, বা যেহেতু প্লাস্টিক তো এখন অ্যাভয়েড করা হয়, যে যা হোক তো এরকম আর কি, এটা এক্সট্রা একটা 6 টাকা 5 টাকা এরকম কিছু একটা নিয়ে ওটা দেওয়া হয়। কিন্তু ওটার একটা প্রবলেম আছে, মানে প্রবলেমটা হচ্ছে এটা যে ওই যখন জিজ্ঞেস করবেন আপনার কি লাগবে, তখন যদি একবার না বলে দেওয়া হয়, তারপরে যদি সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ লাগবে, আর কিন্তু ওই বিলটা হয়ে গেলে কিন্তু, কারণ খালি ক্যারি ব্যাগের বিল হয় না, এক্স্যাক্টলি সেটাই আমাদের একজন মেম্বার ও বিল করেছে, তার ঠিক আগের যিনি বিল করাচ্ছিলেন উনি প্রথমে বলেছেন না লাগবে না, তো ওনারা ওর বিল করে দিয়েছে, টাকা ফাকা দেওয়া হয়ে গেছে। তারপরে বলছে আচ্ছা ক্যারি ব্যাগ কত, বলছে 6 টাকা, বলছে আমাকে এখন একটা আমি 6 টাকা দিচ্ছি একটা দিন, বলছে না আর তো হবে না স্যার, মানে ওই বিলের সাথেই তখনই করতে হবে, খালি 6 টাকার বিল হবে না, আপনাকে তাহলে আবার একটা কোনো প্রোডাক্ট কিনতে হবে, তাহলে আবার একটা 6 টাকা দিয়ে। উনি বলছেন না আমি তো প্রথমে ভেবেছিলাম লাগবে না, কিন্তু আমি দেখছি ধরছে না, আমার যে ব্যাগ আছে আমার একটা লাগবে। এই নিয়ে একটা মানে একটা কথার একটা চালাচালি চলছে আর কি। এবার ঠিক পেছনে যিনি আমাদের মেম্বার ছিলেন, তো ও ও ও দেখছিল আর কি ব্যাপারটা। ও তখন বলে আচ্ছা ঠিক আছে দাঁড়ান আপনার একটা ক্যারি ব্যাগ লাগবে, তো আমি যা বিল করি আমার লাগবে না, আমার বিলে একটা ক্যারি ব্যাগ নিচ্ছে, ওটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। তখন বলে তাহলে তো খুব ভালো হয়। তো ওই আমাদের মেম্বার ও বিল করালো, ও বিলের সাথে একটা ক্যারি ব্যাগ বিল করালো, সেটা ক্যারি ব্যাগটা নিয়ে ওকে দিয়ে দিল। তো ও একটা এক্সট্রা একটা 6 টাকা একটা দিতে হয়েছিল আর কি মেম্বারকে। তো সেই 6 টাকা ওই ভদ্রলোক বলছেন না 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 আমি আপনাকে 6 টাকা দিয়ে আমি তাহলে দেবো। বলছে না না আপনাকে আর দিতে হবে না ওই 6 টাকা, আপনি ক্যারি ব্যাগটা নিন। কারণ আমরা তো ওই সেন্স অফ কন্ট্রিবিউশন যদি আমাদের মধ্যে চলে আসে, তখন ওই 6 টাকাটা আমি দিলাম না উনি দিলেন ওটা ম্যাটার করছে না, ম্যাটারটা এটাই করছে যে ওনার একটা অসুবিধা হচ্ছে, এর দরকার ছিল, সেটা আমরা দিতে পারলাম। ওই 6 টাকা যদি আমরা নিজেরাও দিয়ে দিই অন্য দিক থেকে, তার থেকে অনেক বেশি আমরা পেয়েই যাবো আর কি। তো ওই মেমো তো না বলছে না দিতে হবে না, কিন্তু ওই ভদ্রলোক জোর করেই দেবেনি। তো পকেট টকেট এই করে উনি একটা 5 টাকা পেয়েছিলেন, 6 টাকা পাননি, 5 টাকায় দিয়েছিলেন, বলছে 5 টাকা 1 টাকা কম আছে। তো আমাদের যে মেম্বার ও নিতে চায়নি, বাট যাক উনি জোর করেই দিয়েছিলেন 5 টাকা। তারপরে ও বেরিয়ে ও বাড়ি ফিরছিল, বেরিয়ে বলছে টোটো ও যেখানে যায় আর কি, মানে 15 টাকা ভাড়া, দুজন ছিল, তো ও আর ওর মা, তো 15 টাকা ভাড়া তাহলে 30 টাকা হয়। তো বাড়িতে নেমেছে, দিয়ে ও 30 টাকা দিচ্ছে, মানে ও এরকম 50 টাকা দিয়েছে। টোটোর দাদা তাহলে 30 টাকা হলে 20 টাকা ফেরত দেওয়ার কথা, উনি 30 টাকা ফেরত দিচ্ছেন, মানে 20 টাকা নিচ্ছেন, কম নিচ্ছেন আর কি, মানে 15 জায়গায় 10 টাকা করে নিচ্ছেন। তখন বলছে কী হলো আপনি কি 10 টাকা বেশি ফেরত দিলেন? বলছে না 20 টাকা তো, 10 20 টাকা ভাড়া। বলছে না না আমি যেখান থেকে ওখান থেকে তো 15 টাকা ভাড়া, 15 30 টাকা হওয়ার কথা। সেই টোটোর দাদা বলছে না না ওখান থেকে 15 না, ওখান থেকে 10 টাকাই ভাড়া। উনিও নেবেনই না, বলছে না না 10 টাকায়, উনি জোর করে 20 টাকা নিয়েই চলে গেলেন। আর আমাদের যে মেম্বার ও ও ও তো হাঁ হয়ে দাঁড়িয়ে আছে, বলছে আমি তো ওখান থেকে এতবার আসি, 15 টাকাই ভাড়া, দুজনে 30 টাকা নেওয়ার কথা, কিন্তু সেদিনকে কী ঘটলো জানে না, কিন্তু আলটিমেটলি টোটোর দাদা
30 টাকা দিতেই চাইছিল, কিন্তু উনি কিছুতেই নেবেন না, উনি 20 টাকা নিয়ে চলে গেলেন। এই রকম ঘটনা ঘটতেই থাকবে কি, আমরা যদি কন্টিনিউয়াসলি অন্যের অসুবিধা কমানোর কথা ভাবি, এরকম ঘটনা ঘটতেই থাকবে। এটা এটা বাকিদের সবাইকে শুনে কেমন লাগে? আর কি বলতো অভিষেক দা, এই যে ঘুরতে থাকবে না, তাতে করে কনফিডেন্টটা এত বেড়ে যায় যে করাটা আর কি আমরা ডেসপারেটলি করতে থাকি। আমার কিছু মনেই হয় না, আমি মানে 100% শিওর যে ভালো কিছু আমার সাথে হবেই, এতটাই কনফিডেন্স লেভেল বেড়ে যায়। কনফিডেন্স লেভেলটা এতটাই হবেই, আমি নিশ্চিন্তে থাকি যে হবে, হয়তো খেয়ালও করি না হচ্ছে কি হচ্ছে না, কিন্তু আমি নিশ্চিন্তে থাকি হবেই, হতে বাধ্য, এরকম একটা ভাব মনে চলে আসে। আরেকটা যেমন আমার নোটে আছে যে আরেকজন মেম্বার বলছিল যে ও মেডিসিন কিনতে গেছে, ঠিক আছে? তো সাপোজ একটা 200 টাকার মতো একটা মেডিসিন কিনবে, ঠিক আছে? এবার এবার আরেকজন গেছেন, তার আগে কিনছেন, উনি কিছু একটা মেডিসিন ফেরত দিয়ে অন্য একটা মেডিসিন নিচ্ছেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে ওই যে ভদ্রলোক গেছেন, উনি ধরলাম 400 টাকার একটা মেডিসিন ফেরত দিয়ে 300 টাকার একটা মেডিসিন, মানে একটা 100 টাকার কম হচ্ছে। এবার ওই দোকানের পলিসি আছে যে মানে আপনারা চেঞ্জ করতে পারেন, কিন্তু কোনো টাকা রিটার্ন দেওয়া যাবে না। তো দোকানের লোক বলছে যে না, আপনাকে 400 টাকারই নিতে হবে। তো উনি বলছেন আমার তো আপনি যেটা নিলাম বাকিটা টাকা ফেরত দিয়ে দিন। বলছে না, এটা টাকা ফেরত দেওয়া তো আমাদের নিয়মে নেই। আপনি 400 টাকার মেডিসিন নিয়েছিলেন, সেটা ফেরত দিয়ে আপনি এখন 300 টাকা নিচ্ছেন, সেটা করলে আমরা 100 টাকা কিন্তু ফেরত দিতে পারবো না, আপনাকে 400 টাকারই নিতে হবে। তো এইরকম নিয়ে একটা চলছে আর কি। তো তখন উনি বলছেন আমি মিছে আর কি 100 টাকা নেবো, আমার কোনো দরকার নেই কিছু, আমি কী নেবো, এইসব চলছে। তখন ওই যে আমাদের যে মেম্বার ছিল, ও তো কিছু একটা ওষুধ কিনতে গেছিলো, ওর ওষুধটা অ্যারাউন্ড 200 টাকা মতো দাম আর কি। ও তখন একটা কাজ করলো, দোকানে বললো যে আচ্ছা এক কাজ করুন, ওনার 300-র সাথে আমার মেডিসিনটা যোগ করে দিন, তাহলে তো 400 পেরিয়ে যাচ্ছে। ওইটা করে আপনি বিল করে ওনার থেকে জানেন নিন, আমি ওনাকে 200 টাকা দিয়ে, মানে আমার যা টাকাটা হয়েছে 200 টাকা মতো, ওটা আমি ওনাকে দিয়ে দিচ্ছি। তো এই করে প্রবলেমটা, কারণ দোকানের যে স্টাফ, ওনার কিন্তু দোষ নয়, কারণ ওদের দোকানের রুল আছে যে ওকে মালিক বলে রেখেছে যে কেউ টাকা ফেরত দেবে না তুমি, বা এরকম কিছু একটা রুল তো তাকে ফলো করতেই হবে, ওটা সে করতে পারে না। কিন্তু এইটা বললে কি হলো, ওই দোকানের স্টাফটাও সুন্দর করে দিল, এই লোকটারও, আগের যিনি ভদ্রলোক ছিলেন, যিনি রিটার্ন দিয়েছিলেন, তারও প্রবলেমটা সলভ হলো। মানে কোনো তো কারোর কিছু অসুবিধা হয় না, কিন্তু সব কিছু মিলে কিন্তু এইরকম প্রোঅ্যাক্টিভলি কিন্তু আমাদের আগবাড়িয়েই বলতে হবে যে আচ্ছা এরকম একটা করুন আর কি। আমরা যদি চোখের সামনে দেখতে পাই যে কোনো কিছুতে আমরা কিছু করে কারোর একটু অসুবিধা কমাতে পারি, তাহলে যেন সেটা আমরা করি আর কি। একটু আগবাড়িয়েই হয়তো করতে হবে, প্রোঅ্যাক্টিভলি করতে হবে। এই আগবাড়িয়ে করাটা খুব দরকার। অনেক সময় কি হয় যে মানে অনেক সময় আর কি, যে আমরা হয়তো করতে পারতাম, কিন্তু ভাবতাম যে আচ্ছা আমি বললে করবো, কেউ কেন আমাদের বলবে, অজানার কাউকে আমাদেরকে চট করে কেন বলবে, হয়তো বললো না, যেন আমরা হলো না, কেউ বলেনও নি তাই করিও নি, এটা কিন্তু কথা নয় আর কি। বরঞ্চ আমরা প্রোঅ্যাক্টিভলি আমাদের করা উচিত আর কি। এবং তাহলে কিন্তু তার মানে ওই মোমেন্টগুলোই তো খুব সুন্দর হয়, এবং তারপরে আমাদের সুন্দর সুন্দর রিওয়ার্ডও থাকবে আর কি। এখন আমি এক্স্যাক্টলি বলতে পারছি না ওই মেম্বারের সাথে তারপরে এক্স্যাক্টলি কী রিওয়ার্ডটা পেয়েছিল। যেমন আগেরটায় বললাম যে টোটো ভাড়া 10 টাকা কম খরচ হয়েছিল, এটা ক্ষেত্রে বলতে পারছি, কিন্তু ডেফিনেটলি কিছু না কিছু রিওয়ার্ড পেয়েছে, এটা আমরা কনফিডেন্ট আর কি। মানে কিছু না কিছু রিওয়ার্ড পেয়েছে আর কি। যেমন মানে আমাদের প্রচুর টনস অফ স্টোরিজ আর কি, সেখানে আমরা বলে থাকি এইগুলো। আর সিমিলার কনটেক্সটে কেউ কিছু অ্যাড করতে চাইলে করতে পারি। আরেকটা হচ্ছে যে ওই একদিন আমরা একটা আলোচনা করছিলাম যে ওই জগন্নাথ প্রোটেক্টিং মাধব ফিলিং আপ গ্যাপস, মানে একজন ওয়াইজ পারসন ছিলেন। তো ওনার কোনো রকম অহংকার বা কিছু ছিল না, কারণ ওয়াইজ পারসন তারাই হন, তাদের কোনো অহংকার থাকে না। যারা একটু ইন্টেলিজেন্ট হন, যারা একটু অল্পবিদ্যা ভয়ঙ্করী টাইপের হন, যেন অনেক কিছু জানি এরকম, তাদেরই অহংকার থাকে। কিন্তু যারা প্রকৃত ওয়াইজ, প্রকৃত জ্ঞানী, তাদের এতটুকু অহংকার থাকে না। তো সেই রকমই একজন মানুষ ছিলেন। তো সেখানে ওই গল্পটায় ওটাই দেখানো ছিল যে উনি মানে জগন্নাথ দেবের ভক্ত ছিলেন। তো ওই স্টোরিটাতে ওটাই ছিল যে ওনার হয়ে জগন্নাথ দেব কিছু কাজ করে দিচ্ছেন আর কি। মানে ওখানে এবার ওই অলৌকিক ঘটনাগুলো যদি আমরা আপাতত বিশ্বাস নাও করি, বাট মোরাল অফ দ্য স্টোরি ওয়াজ যে আমরা তো সবসময় সব কিছু ভালো করার চেষ্টা করবো, সবাইকার ভালো করার চেষ্টা করবো, এরকম এটসেট্রা এটসেট্রা।
এবং এই করতে করতে সবসময় যে আমরা নিজেদের ফিল্ডে নিজেদের কাজে সবসময় সব কিছু পারফেক্টভাবে করতে পারবো সেটা নাও হতে পারে, কারণ কেউই পারফেক্ট নই, হয়তো কিছু ভুলচুক হয়ে যাবে। সেই সেই সময়ে কিন্তু আমরা অলমাইটির মানে বাই দ্য গ্রেস অফ অলমাইটি বলে যেটা, যে ওনার আশীর্বাদ স্বরূপ আমরা কিন্তু বিভিন্ন বাধা বিপত্তি যদি হয় সেটা কিন্তু কাটিয়ে উঠি। যেমন আমরা যদি বলি যে আমাদের তো সব কিছু সব কাজ যেমন ভালো করে করব, মানে সবাইকার ভালো কথা চিন্তা করবে, পরিবেশে ভালো কথা চিন্তা, যেমন সব কাজ করতে থাকো, প্লাস পাংচুয়াল হওয়ার সময় কাজ করে, সেটাও তো একটা ভালো গুণ। সেই ক্ষেত্রে ধরলাম আমরা সেইখানে হয়তো কোনো জায়গায় কিছু লেট হয়ে গেলাম, যে ট্রেন ধরতে স্টেশনে যাব, সেখানে হয়তো আমি 5 মিনিট লেট হয়ে গেছি, 11টায় ট্রেন, আমি স্টেশনে পৌঁছেছি 11:05। কিন্তু বাই দ্য গ্রেস অফ অলমাইটি পৌঁছে হয়তো দেখবো আমি 11:05 পৌঁছচ্ছি, ট্রেনের টাইম ছিল 11টা, কিন্তু ট্রেন 10 মিনিট লেট, ট্রেন হয়তো 11:10 এলো, সামহাও আমি ট্রেনটা পেয়ে গেলাম। মানে এইরকম ঘটনা কিন্তু ঘটতে থাকবে, যেখানে আমার কিছু ছোটোখাটো ভুলভ্রান্তি বা ছোটো ছোটো গ্যাপস, সেগুলো কিন্তু উড বি ফিল্ড ইন বাই অলমাইটি। মানে আমি কিন্তু, বা মাদার নেচার বা প্রকৃতি মাতা, ভগবান, গড যাই বলি না কেন, ওই গ্রেসগুলো কিন্তু আমরা পেতেই থাকবো, ওই ব্লেসিংসগুলো আমরা পেতেই থাকবো। এইটা কিন্তু আমরা হয়তো অনেকেই এটা অলরেডি এক্সপেরিয়েন্স করেছি বা করছি কন্টিনিউয়াসলি, যে ঠিকভাবে যদি আমরা সত্যি মানুষ হওয়ার দিকে এগোতে থাকি, মানুষ ডে বাই ডে আরও বেটার হিউম্যান বিং হতে থাকি, আমরা যদি উত্তরণ কন্টিনিউয়াসলি হতে থাকে, তাহলে কিন্তু ওই তার মধ্যেও ছোটো ছোটো কিছু যদি আমরা ভুলভ্রান্তি করে ফেলি, হয়তো ধরলাম মানে পরীক্ষাতেও হয়তো ধরলাম আমি আলটিমেট ট্রাই করছি, তাও হয়তো আমি একটা চ্যাপ্টার খুব একটা ভালোভাবে পড়তে পারিনি, পরীক্ষায় গেলাম, হয়তো ওই চ্যাপ্টার থেকে খুব কম কোশ্চেন এসেছে, বা যে কোশ্চেনটা এসেছে সেটাই আমি হয়তো জানি, অন্য পার্টটা এলে হয়তো আমি পারতাম না, কিন্তু কোশ্চেনটা এমন জায়গা থেকে ওই পার্টটা থেকে হচ্ছে। মানে এরকম ঘটনা ঘটতেই থাকবে। বা অফিসে হয়তো মানে একদিন হয়তো ঠিকভাবে কাজ করিনি, বাট সেটার জন্য খুব একটা হয়তো প্রবলেম হলো না, পরের দিনে হয়তো মানে ম্যানেজ হয়ে গেল আর কি, এরকম টাইপের ব্যাপার স্যাপার আর কি। বা যে কোনো প্রফেশনে হোক, যার দৈনন্দিন জীবনে যাই হোক, এই ঘটনাগুলো কিন্তু ঘটতেই থাকবে আর কি, যে থিংস উইল বি ম্যানেজড, বা সব কিছু যেন ওপর থেকে যেন একটা কিছু ব্লেসিংস আমাদের ওপর কাজ করতে থাকবে, যাতে সব কিছু নিয়ে আমরা খুব ভালোভাবে এগিয়ে যেতে থাকবো। এটাই কিছু অ্যাড করতে চাইলে তোরা কর। হ্যাঁ, আমরা জানি যে এই যে বেতার তরঙ্গ, রেডিও ওয়েভ, এটা আচার্য জগদীশচন্দ্র বোস ওনার ইনভেনশন ছিল। এবার আরেকটা প্যারালাল ছিল যে মার্কনি, উনি নাকি আবিষ্কার করেছিলেন। তো সেখানে সেই সময় মার্কনিকে স্বীকৃতিটা দেওয়া হয়েছিল যে উনি ফার্স্ট ইনভেনশনটা করেছিলেন আর কি। কিন্তু এখন এটা প্রমাণিত যে আচার্য জগদীশচন্দ্র বোস উনি অ্যাকচুয়ালি আগে করেছিলেন, তারপরে মানে যে ডেটে মার্কনি করেছেন তার অনেক আগেই জগদীশচন্দ্র বোস অলরেডি ইনভেনশনটা করে ফেলেছিলেন। এবার এটা নিয়ে আমরা খুব বদার্ড ছিলাম আর কি, যে না এতদিনে ওনাকে যোগ্য স্বীকৃতি দেওয়া হলো, তখন ওনাকে যোগ্য স্বীকৃতি দেওয়া হয়নি, হ্যাঁ না তেনা এইসব নিয়ে আর কি, এটা ঠিক নয়, ইউরোপিয়ান লবিবাজি, অমুক তমুক, এইসব কথাবার্তা, ইন্ডিয়ান ছিলেন বলেই বোধহয় ওনাকে অবজ্ঞা করা হয়েছে, এত কথা। কিন্তু আমরা যদি একটু ডিগ ডাউন করি, আচার্য জগদীশচন্দ্র বোস ওয়াজ লিস্ট বদার্ড অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট ওনাকে রেকগনাইজ করা হয়নি, ওনার তাতে কিচ্ছু এসে যায়নি। উনি এটাতেই এই আনন্দেই ছিলেন যে উনি এমন কিছু একটা বের করেছেন যেটা মানুষের কাজে লাগছে বা লাগবে। যে তারপরে তো সব কিছুই তো আমাদের ওয়্যারলেস কমিউনিকেশান, সবই তো রেডিও অবধি সমস্ত কিছুই, তারপরে সব দারুণ দারুণ সব যন্ত্র আবিষ্কৃত হয়েছে, কিন্তু মানে বেসড অন দ্যাট ওই 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 ফিজিক্সের ওপরে আর কি, যে বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভের ওপর, তার উপর আমাদের মডার্ন ফিজিক্স অনেক এগিয়ে গেছে, মডার্ন কমিউনিকেশান অনেক এগিয়ে গেছে। তো উনি ওই আনন্দেতেই ছিলেন যে উনি কিছু একটা করতে পেরেছেন যেটা মানব সমাজের, মানব সভ্যতার সবাইকার অনেক কাজে লাগবে, অনেক কিছু অনেক ইজি হবে আর কি। এই যে সমুদ্রে যে জাহাজগুলো যায় তাদের মধ্যে কমিউনিকেশান, ওয়্যারলেস কমিউনিকেশান যেটা, সেই এই আনন্দিতেই ছিলেন উনি। উনি কোন বদার্ডই ছিলেন না যে আমার নাম হচ্ছে না মার্কনির নাম হচ্ছে,
এটা নিয়ে ওনার কিছু হয়তো এসে যায়নি, কিন্তু আমরা হয়তো বদার ছিলাম বেশি যে না ওনাকে স্বীকৃতি দেওয়া হলো। কিন্তু যারা অ্যাকচুয়ালি আমরা ওই আমাদের মধ্যে যদি সত্যি সেন্স অফ কন্ট্রিবিউশন, সেন্স অফ সার্ভিস, সেন্স অফ সেবাটা আসে, তাহলে ওই স্বীকৃতি, রেকগনিশান এগুলো এগুলো আমাদের কাছে ইনভ্যালিড ওয়ার্ড মনে হবে। আমাদের কোনো সিগনিফিকেন্স থাকবে না ওয়ার্ডগুলো। কারণ আমরা যদি সত্যি কিছু করতে পারি সবাইকার ভালোর জন্য, দ্যাট ইটসেলফ উইল গিভ আস দ্যাট জয়, দ্যাট জয়ফুল এক্সপিরিয়েন্স, সেটা আমরা করতে পারবো।